সব মেগা প্রকল্পের অর্থ হাতে নিয়েছে হাসিনা ও তার পরিবার, এনডিএম চেয়ারম্যানের অনুসন্ধান। ত্রাসের রাজত্ব চালাতো সাভারের আওয়ামী লীগ নেতারা, হত্যা নির্যাতন সহ নানা অপকর্ম। নির্বাচনের রোড ম্যাপ না দেয় নাখোশ বিএনপি, জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। চলে গেলেন উপদেষ্টা হাসান আরিফ, রাষ্ট্রপতি, উপদেষ্টা পরিষদ ও রাজনৈতিক নেতাদের শোক। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের ২১ সংবাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, দ্য ইকোনমিস্টের বর্ষসেরা বাংলাদেশ বিবেচনায় ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার পতন। সকল মেগা প্রকল্পে শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির সম্পৃক্ততার তথ্য রয়েছে। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের অনুসন্ধানে উঠে আসে শুধুমাত্র রূপপুর প্রকল্পে $5 বিলিয়ন বা ৫৯,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে টিউলিপ সিদ্দিকী সহ হাসিনা পরিবার। অন্য সব দুর্নীতির অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন তিনি। ২১ টেলিভিশনকে ববি হাজ্জাজ বলেন, দেশের মানুষের স্বার্থে অন্যান্য প্রকল্পের দুর্নীতি খোঁজা হচ্ছে। মফির রহমানের রিপোর্ট। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিকী দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি। এবার তার বিরুদ্ধেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, টিউলিপ বাংলাদেশে বেশি অর্থ ব্যয়ে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করার ক্ষেত্রে ২০১৩ সালে মধ্যস্থতা করেছিলেন। চুক্তির মূল্য থেকে আরও কয়েক কোটি ডলার বেশি দেখিয়ে প্রকল্প ব্যয়ের নাম করে এই অর্থ আত্মসাৎ করেন তিনি। এ বিষয়ে আদালতে মামলা করেন ববি হাজ্জাজ। এ মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিকী এবং তারেক আহমেদ সিদ্দিকীর নাম রয়েছে। ববি হাজ্জাজ বলেন, রূপপুর প্রকল্প থেকেই দুর্নীতির মাধ্যমে টিউলিপ সিদ্দিকী ও তার পরিবার লুট করেছে $5 বিলিয়ন। জড়িত ছিলেন টাকা পাচারের সাথেও। $5 বিলিয়ন একটা প্রকল্প থেকে, এত বড় দাগে একটা প্রকল্প থেকে এছাড়া হয়নি। যতগুলো মিটিং রাশিয়ান বড় পর্যায়ের নেতৃবৃন্দর সাথে হয়েছে, প্রত্যেকটার সাথে টিউলিপ সিদ্দিকী জড়িত ছিল। এবং আমরা অনেক জায়গা থেকে এই ধরনের খবরও পেয়েছি যে টিউলিপ সিদ্দিকী ওতপ্রোতভাবে জড়িত ছিল এই টাকা পাচারটার সাথেও। শুধু এ প্রকল্পই নয়, সমস্ত মেগা প্রকল্প থেকেই শেখ হাসিনা পরিবার প্রচুর পরিমাণে লুট করে অর্থ আত্মসাৎ করেছে বলে জানান তিনি। সালমান রহমান যখন ধরা পড়ল এবং তাকে যখন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু হলো, তখন সে একদম পরিষ্কার করে দিল যে এই মেগা প্রকল্পগুলো শেখ হাসিনা ধরতই এই মেগা লুটপাট করার জন্য। প্রত্যেকটা মেগা প্রকল্প 40% বা তার ঊর্ধ্বে পুরো যে লুটে চলে গেছে, এইটা কিছুদিন আগে, 2 সপ্তাহ আগে ওই যে শ্বেতপত্র, হোয়াইট পেপার, ওটা আমাদের কাছে পরিষ্কার করলো। ববি হাজ্জাজ বলেন, এ সকল লুটপাটের শাস্তি হওয়া একান্ত দরকার। যে $250 বিলিয়ন শেখ হাসিনা এবং তার ক্রোনিরা এই দেশ থেকে লুট করে নিয়ে গেছে, এগুলো হয়তো বড় দাগে আমরা ফিরে আনতে পারবো না, কিন্তু আগামীতে যেন কখনো এই ধরনের কিছু না হয়, এইটার নিশ্চয়তা তৈরি করতে হলে এটার সঠিক আইনের বিচার এবং সাজা প্রাপ্তি এটা হতে। তাদের এই লুটপাট ও দুর্নীতির ফলে দেশের অর্থনীতি ধ্বংসের মুখে বলেও মনে করেন তিনি। লন্ডনেও যে 2 মিলিয়ন পাউন্ডের বাড়িতে থাকে, এইটাও হয়তো তার নিজের কেনা, জাস্ট বেনামে কেনা। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার, হত্যা, নির্যাতন সহ নানা অপকর্ম করে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। ক্ষমতার রাজনীতিকে ঢাল বানিয়ে চলত নিপীড়ন, নির্যাতন। জুলাই আন্দোলনের ছাত্র জনতার উপর গুলি করারও অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে রয়েছে তারা। সাভার প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালানো সহ এভাবেই হামলে পড়ত সাভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ফখরুল আলম সমর, আশুলিয়া আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার ছাত্রলীগ সভাপতি আতিক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। টানা ১৫ বছর আওয়ামী শাসনামলে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় অপরাধের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন এই নেতাকর্মীরা। সড়কে শোডাউন করে প্রভাব জানান দিতেন তারা। নেপথ্যে তাদের পৃষ্ঠপোষকতা দিতেন তালুকদার তৌহিদ চং মুরাদ ও সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। তাদের জুলুম নির্যাতনের ভয়ে প্রতিবাদের সাহস ছিল না কারো। ৫ আগস্টের পর প্রভাবশালী এসব আওয়ামী লীগ নেতাদের কেউ দেশেই গা ঢাকা দিয়েছেন, কেউ পালিয়েছেন ভারত সহ মধ্যপ্রাচ্যের কোনো দেশে। তাদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। আতিক বাহিনী এবং রাজীব বাহিনী প্রকাশ্যে গুলি করে বিগত সময়ে মানুষ হত্যা করে মেরেছে। আওয়ামী লীগের দলীয় লোকজন যে নির্যাতন চালিয়েছে, আমি তাদের বিচার দাবি করছি। যতদিন পর্যন্ত প্রশাসন এদেরকে অ্যারেস্ট না করবে, আমাদের সাভারবাসীর অন্তরে শান্তি আসবে না। অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জুলাই আন্দোলনের সংগঠক ও রাজনৈতিক নেতাদেরও। সাভার এবং আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত ছাত্র জনতার উপর যে ধ্বংসযজ্ঞ চালানো হয়, সেই হামলার নেতৃত্ব ছিল সাভার এবং আশুলিয়ার আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা। যারা এই ধরনের ন্যাক্কারজনক কাজ করেছে, গণহত্যা করেছে, ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করেছে, তাদের কোনো মাপ হবে না। জুলাই আন্দোলনে প্রকাশ্যে ছাত্র জনতা হত্যা ও বিভিন্ন অপরাধের অভিযোগে 4 মাসে শতাধিক মামলা হয়েছে। পুলিশ বলছে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সাভার, আশুলিয়া, ধামরাই 3 থানাতেই প্রায় 100-র মতো মামলা হয়েছে এবং অসংখ্য আসামি রয়েছে। তাদের অনেককে আমরা গ্রেপ্তার করেছি এবং অনেককেই গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তো আমরা তারা যেখানেই থাক না কেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ফুলে ফেঁপে ওঠা দাপুটে এসব নেতাকর্মীদের আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নির্বাচনের রোডম্যাপ না দিয়ে 2025 সালের শেষ বা 2026 সালের শুরুর যে ধারণা দিয়েছেন প্রধান উপদেষ্টা, তাতে নাখোশ বিএনপি। যৌক্তিক সময় না জানিয়ে বিলম্বের পেছনে কারণ আছে কিনা সে আশঙ্কায় দলটির নেতারা। তবে সরকারকে সহায়তার কথা জানিয়ে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তাদের। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জানান 2025 সালের শেষে বা 2026 সালের প্রথমে নির্বাচন হবে দেশে। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। পরদিন সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। নির্বাচন নিয়ে সাংঘর্ষিক বক্তব্য এবং সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি। কি কি জরুরি সংস্কার সাধনের মধ্য দিয়ে একটি যৌক্তিক সময়ের ভিতরে দিন তারিখ উল্লেখ করে, মাস উল্লেখ করে তিনি নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন, সে বিষয়ে একটি রোডম্যাপ আমাদের প্রত্যাশা ছিল, জনগণের প্রত্যাশা ছিল। যেই সময়টা তিনি ধারণা দিয়েছেন, এটা আমরা মনে করি যৌক্তিক নয়। নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই। বাংলাদেশের ভিতরে বাইরে যারা স্টেক হোল্ডার আছে, তারা অপেক্ষা করছে কবে একটা নির্বাচিত সরকার আসবে যাদের সাথে তারা কাজ করবে। এটা পরিষ্কার। তো ইন্টেরিয়াম সরকারের অধীনে তো কোনো স্টেক হোল্ডার সিদ্ধান্ত নেবে না। এখানে কোনো কারণে নির্বাচন বিলম্বিত হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ, এমন আশঙ্কা বিএনপির। নির্বাচনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে দ্বিমতের তো কিছু নাই। যত বেশি বিলম্বিত হবে তত বেশি রাষ্ট্রের দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা আরো কঠিন হবে। যৌক্তিক সময়ের বাইরে বিলম্বিত করে নির্বাচন অনুষ্ঠানের যে কৌশল, সেই কৌশলের ভিতরে অন্য কিছু আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। পঞ্চদশ সংশোধনী আইনের 20 ও 21 ধারা বাতিল হওয়ায় অন্তর্বর্তী সরকারের উপরই আসতে পারে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব। সেক্ষেত্রে তাদের নিরপেক্ষতা বজায় থাকবে বলে আশা বিএনপির। নিরপেক্ষতা নিয়ে যদি কোনো প্রশ্ন না উঠে, তাহলে তারা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিলে কেউ আপত্তি করবে না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।
স্বপ্ন পূরণ ও জীবনে সফল হতে চ্যালেঞ্জ নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মিশরের কায়রোতে আল আজাহার বিশ্ববিদ্যালয়ে এ কথা বলেন তিনি। বক্তৃতাকালে নিজের উদ্ভাবিত 3-0 থিওরি তুলে ধরেন ডক্টর ইউনূস। I said, I want to create an education system where we don't need a piece of paper. We don't need a degree to show it to somebody. I use the knowledge to change the life of the other people, change the life of any people. That's what entrepreneurship is all about. And entrepreneurship is not about making money. Entrepreneurship is about changing the life of the people. গণ অভ্যুত্থানে হাসিনা সরকারকে উৎখাত করে দ্য ইকোনমিস্টের বর্ষ সেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। চূড়ান্ত তালিকায় ছিল সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড। চুলছেরা বিশ্লেষণ ও সংবাদদাতাদের মধ্যে জোরালো বিতর্ক শেষে বাংলাদেশকে বেছে নেয় দ্য ইকোনমিস্ট। স্বৈরাচারী সরকারের পতন ও নতুন পথে যাত্রা শুরুর বিষয়কে প্রাধান্য দিয়েছে সংবাদ মাধ্যমটি। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। রাজপথে ছাত্র জনতার এমন অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে টানা 15 বছরের স্বৈরাচারী সরকারের পতন ঘটে। ক্ষমতা ছেড়ে বিদায় নেন স্বৈরশাসক শেখ হাসিনা, পালিয়ে যান ভারতে। ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে গঠিত হয় অস্থায়ী সরকার। শিক্ষার্থী, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন নিয়ে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছেন তারা। স্বৈরশাসককে হটিয়ে আরও উদার সরকার গঠনের পথে এগোনোর জন্য বর্ষসেরার তালিকায় বাংলাদেশকে শীর্ষে স্থান দেয় ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম দ্য ইকোনমিস্ট। এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, টানা 15 বছর 17.5 কোটি মানুষের এদেশকে শাসন করেছেন শেখ হাসিনা। একসময় দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিলেও পরে শুরু করেন দমনপীড়ন, গুম, খুন, নির্বাচনে জালিয়াতি, গ্রেপ্তার। তার আমলে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়। দ্য ইকোনমিস্ট জানায়, জুলাই আগস্টে ছাত্র জনতা আন্দোলনে স্বৈরশাসকের পতনের মধ্য দিয়ে নতুন পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন পরিবর্তন আশাব্যঞ্জক বলে উল্লেখ করে তারা। প্রতিবেদনে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা, নির্বাচনের পরিবেশ তৈরি করা সহ বিচার বিভাগকে নিরপেক্ষ করার কাজকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়। সম্প্রতি বাশার আল আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করা সিরিয়ার অবস্থান বাংলাদেশের পরই সেরা দেশ বাছাইয়ের ক্ষেত্রে দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে জোরালো বিতর্ক হয়। ধনী, সুখী বা নৈতিকভাবে সেরা নয়, ইকোনমিস্টের সেরা দেশ বেছে নেওয়া হয় গেল 1 বছরে কোন দেশটি সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চলে গেলেন অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি বিষয়ক উপদেষ্টা এএফ হাসান আরিফ। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর বিকেল 3:10 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ, বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। মেহেদী হাসানের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুর সংবাদ পেয়ে কায়রো থেকে ফিরে এয়ারপোর্টে নেমেই রাজধানীর লেবেট হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে তার প্রেস সচিব আনুষ্ঠানিকভাবে কথা বলেন। প্রধান উপদেষ্টা, আমি বললাম তো, ওনার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলেছেন, তাদেরকে কন্ডোলেন্স জানিয়েছেন। দক্ষ সহকর্মীকে হারিয়ে শোকাহত হয়ে পড়েন উপদেষ্টা পরিষদের সদস্যরা। উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। হাসপাতালে ছুটে আসেন অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীরা। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা
তার আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তার যে অবিস্মরণীয় ভূমিকা ছিল, প্রত্যেকটা মানুষ এটা মনে রাখবেন। বাদেশা বাইতুল আমার মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রোববার সকাল 11টায় হাইকোর্টে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের সন্তান দেশে ফেরার পর দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। AF হাসান আরিফ ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। 2001 সালের অক্টোবর থেকে 2005 সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 2008 থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন হাসান আরিফ। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। গত 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান AF হাসান আরিফ। পরে হাসান আরিফকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। 1970 সালে আইন পেশায় যুক্ত হন। 2001 সালের অক্টোবর থেকে 2005 সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। 2008 সাল থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে ছিলেন। হাসান আরিফ তার কর্মজীবন শুরু করেন 1967 সালে ভারতের পশ্চিম বাংলার কলকাতা হাইকোর্ট থেকে। এরপর 1970 সালে তিনি ঢাকা চলে আসেন এবং হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। বিভিন্ন প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর মধ্যে আছে সড়ক ও জনপথ বিভাগ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং গ্রামীণফোন বাংলাদেশ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। আইফোন কিনতেই ব্যাংক ডাকাতির চেষ্টা, 2 জনের স্বীকারোক্তি, 1 জন রিমান্ডে। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। যোগাযোগ, বাণিজ্য, জ্বালানি সহ বহুমুখী খাতে ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পৃক্ত উল্লেখ করে বাংলাদেশের জনগণই 2 দেশের সম্পর্কের প্রধান অংশীদার বলে মনে করে ভারত। শুক্রবার প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন। এ সময় উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টের প্রতিবাদ জানান তিনি। The people of Bangladesh are the main stakeholders in India-Bangladesh relations, and noted that India's development priorities, and multifaceted engagements with Bangladesh, including in the areas of connectivity, trade, power, energy, and capacity building and such activities, are all geared towards meeting the aspiration of benefiting the people of Bangladesh. We understand that the post that you referred has been taken down. We would like to remind all concerned to be mindful of their public comments. অন্তর্বর্তী সরকারকে মেপে চলতে হবে। ভুল হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। তারা বলছেন, জাতীয়তাবাদের শক্তিকে নির্মূলের ষড়যন্ত্র চলছে, সেজন্য দলের কর্মীদের সতর্ক থাকতে হবে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। জুলাই আগস্টে আন্দোলনের শহীদ পরিবারদের নিয়ে আমরা বিএনপি পরিবারের আয়োজন। এই সংগঠনটির করণীয় অন্তর্বর্তী সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলেও তা সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকারকেও অত্যন্ত মেপে পা ফেলতে হবে। যদি ভুল হয় তাহলে কিন্তু ইতিহাস যেমন দেশের ভেতর থেকে ক্ষমা করবে না, বাইরের শত্রুরাও কিন্তু আমাদের কাউকেও ক্ষমা করবে না। জাতীয় প্রেস ক্লাবে চালক কমিটির অন্য একটি আলোচনা সভায় ষড়যন্ত্র চলছে অভিযোগ করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়। সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করে ক্ষমতা হস্তান্তর কাজে সময়ক্ষেপণ করলে জনগণ তা মানবে না বলেন এই নেতা। সরকারকে অনুরোধ করব, ওদের কথা কান না দিয়ে দেশের মানুষের কথা চিন্তা করেন। আগামী মার্চ মাসের 1 তারিখে রোজা আসতেছে,
এই রোজায় যেন আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার সিন্ডিকেট তৈরি করতে না পারে। মানুষের প্রতি খেয়াল রাখেন, আর একটা নির্বাচন যত সম্ভব তারিখটা ঘোষণা করে দেন, তাহলে মানুষের মনে স্বস্তি আসবে। অন্যদিকে কৃষক থেকে সরাসরি ভোক্তা পর্যায়ে ন্যায্য মূল্যে নিত্যপণ্য বিক্রির দোকান উদ্বোধন করে বিএনপি নেতা আব্দুস সালাম। বলেন, বাজার কারসাজির সাথে জড়িতদের ধরতে কার্যকর উদ্যোগ নিচ্ছে না সরকার। দুর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেটদেরকে একবারে ধরা যাবে না, তাহলে ব্যবসাটা কি নষ্ট হয়ে যাবে। চোরের ডাকাতরা ধরলে কখনো কি নষ্ট হয় নাকি? নষ্ট হয় না, বরঞ্চ ডাকাতরা পালায়, চোররা পালায়। প্রতিবেশী দেশ নিয়ে যে ষড়যন্ত্র করছে তা ঠেকাতে নির্বাচনের রোডম্যাপ জরুরি বলেও মন্তব্য করেন তিনি। এই দেশের মানুষ হাসিনার আওয়ামী লীগকে আর কখনো ক্ষমতা আসতে দেবে না। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। 1947 ও 1971 সালে 2 দফায় যারাই স্বাধীনতার সময় ক্ষমতায় এসেছিল তারাই জমিদার হয়ে বসেছিল বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। কেরানীগঞ্জে ঢাকা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ মানুষকে গুম খুন করে আয়না ঘর তৈরি করেছে, দেশকে গোরস্থানে পরিণত করেছে। তারাই এখন জীবন্ত থাকা অবস্থায় কবরের স্বাদ পাচ্ছে বলে মন্তব্য করেন জামায়াত নেতা। নির্বাচন প্রসঙ্গে বলেন, জাতীয় স্বার্থে জামায়াত 17.5 বছর ধৈর্য ধরেছে, প্রয়োজনে আরও ধৈর্য ধরবে। 2 দফা স্বাধীনতার সময় যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল তারা জনগণকে ধোঁকা দিয়েছে। তারা জনগণের সাথে দেওয়া একটা কথাও রক্ষা করে নাই। তারা জনগণের সেবক হওয়ার কথা বলে জনগণের মালিক এবং জমিদার হয়ে বসেছিল। বিশেষ করে এই 17.5 বছর, 2 বছরের ধারাবাহিকতায় পরবর্তী 15.5 বছর যারা দেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, মানুষের উপর জুলুম করেছে, সম্পদ লুণ্ঠন করেছে। শুধু ভারত নয়, পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে বলে জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। খুলনা বিভাগে আন্দোলনে নিহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, শোষণের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা অনুষ্ঠানে সমবেত হয়েছেন পরিবারগুলো। কারো স্বামী, সন্তান বা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছেন তারা। পুলিশে যে এরকম কলার দিয়ে টেনে নিয়ে আসে, আনসারে পাই মেরে দিচ্ছে, আবার আর একজন আছে পেটে মারি দেয়। ভয়টা দৌড় মারিল ওই জায়গায় যাইয়ে, ওই জায়গায় যে আর ভাইরসই পারিল না। মনে এখানে নাই, মর্গে তালাশ করেন, মাগুরা যান, মানে হিল্লি দিল্লি শুরু করে দিচ্ছে পুলিশরাই। আপনারা আসবেন না, আপনাকে গুলি করবো। আমি সাহায্য সহযোগিতা কিছুই চাই না, আমার ছেলের হত্যার বিচার চাই। এ পর্যন্ত খুলনাতে 74 জন শহীদের তালিকা হয়েছে। তাদের মধ্যে 58টি পরিবারকে 5 লাখ টাকা করে মোট 2,90,00,000 টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও 2000 আহতের আর্থিক সহায়তা করা হয়েছে। এবং আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সবার কাছে পৌঁছানোর, এবং আমাদের ফাউন্ডেশন থেকে সর্বোচ্চ চেষ্টা করার। অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমতার। শুধু ভারত নয়, পৃথিবীর যে কোনো দেশই হোক না কেন, বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে। এবং যে কোনো সম্পর্কের যে কোনো একটি নীতিমালা, কথা, বাক্য কিংবা কারো একটি পলিসি যদি বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে, সম্মানের সাথে বিন্দুমাত্র সাংঘর্ষিক হয়, আমরা আমাদের জায়গা থেকে সেই পলিসিগুলোকে যেভাবে প্রয়োজন প্রতিকার করব। নির্বাচন উপযুক্ত করে গড়ে তোলার জন্য সময় প্রয়োজন বলেও জানান সার্জিস। অলরেডি কিন্তু আমাদের একটি রোডম্যাপ সেট করা হয়েছে, এখন প্রসেসগুলো ঠিক করা হবে। প্রসেসগুলো ঠিক করার জন্য আপনার প্রসেসের সাথে সহযোগী যে এলিমেন্টগুলো সেগুলো তো রেডি করতে হবে। তো সেগুলো রেডি করে করার সময়টুকু না দিয়ে আপনি যদি নির্বাচন করেন, তাহলে আমরা খুবই দুঃখিত। আমরা মনে করি যে আপনি শুধু ক্ষমতার জায়গাটি আপনার 2 চোখ দিয়ে দেখছেন। পর্যায়ক্রমে সকল শহীদ পরিবারগুলোকে সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান সার্জিস। এই যে আর্থিকভাবে সহযোগিতা করা, এটি চলতে থাকবে। আমরা ফাউন্ডেশন জায়গা থেকে দীর্ঘমেয়াদী পুনর্বাসন করা, শহীদ পরিবার থেকে অন্তত একজনকে চাকুরি দেওয়া এবং মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা, এই সার্বিক বিষয়গুলো চলছে। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আইফোন কিনতেই ব্যাংক ডাকাতির চেষ্টা করেছিল 3 জন। এজন্য টানা 1 মাস ব্যাংক ও তার আশপাশ পর্যবেক্ষণ করে তারা।
পরিকল্পনা মতো ব্যাংকে ঢুকেই ভেঙে ফেলে সিসিটিভি ক্যামেরা, গায়েব করে ফেলে হার্ড ডিস্ক। এদিকে সিফাত ও আরাফাত নামে দুইজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। আরেকজনকে নেওয়া হয়েছে 3 দিনের রিমান্ডে। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতরা প্রবেশ করে। 3 জনের সেই দল ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী, গ্রাহকদের জিম্মি করে। পরে সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণের পর জানা যায় তাদের কাছে ছিল খেলনা পিস্তল, ছুরি ও ড্রিল মেশিন। ইমার্জেন্সি অপারেশন। ওই দিন ব্রিফিংয়ে পুলিশ জানিয়েছিল মরণাপন্ন এক কিডনি রোগীর চিকিৎসার জন্য তারা ব্যাংক লুটের চেষ্টা করে। মৃত্যুশয্যায় একটা রোগীকে, কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার, এই টাকাটা তারা দিতে চায় সেখানে। তবে শুক্রবার সেই বক্তব্য থেকে সরে আসলো পুলিশ। এখন বলছে আইফোন কিনতেই ব্যাংক লুটের চেষ্টা। তাদের আইফোন কিনতে হবে, এই কারণে বেসিক্যালি টাকার প্রয়োজনে তারা পরিকল্পনা করে এই ডাকাতির দস্যুতার সংগঠনটা ঘটেছে। আনুমানিক 1 মাস পূর্ব থেকে তারা প্ল্যান করছে যে এই ধরনের একটা ঘটনা ঘটাবে। ব্যাংকের ভেতর সিসিটিভির ফুটেজ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। না, এখনো সিসিটিভি ফুটেজটা পাই নাই। সিসিটিভির ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছিল যে ডাকাত দল সদস্যরা যারা দস্যুতা ঘটিয়েছে তারা সিসি ক্যামেরার ডিভিআরটা ভেঙে ফেলেছে, বাট আমরা সেটার ভাঙা অংশটুকু পাইনি। এদিকে ওই ঘটনায় এখনো এলাকায় চাপা আতঙ্কে রয়েছে মানুষ। যে তার কাছে পিস্তল, তো আমি তার পিস্তলটা দেখে বুঝতে পারছি এটা খেলনা পিস্তল। আমি আমার কিছু এলাকাবাসীর লোকজন নিয়ে ব্যাংকে যাই, ব্যাংকের থেকে গেট লাগা তালা মেরে দিই। স্থানীয়রা বলছেন জিম্মিদের উদ্ধারে এগিয়ে গেলে তাদের গুলি করার হুমকি দেয় ডাকাতরা। আমরা অনেকেই ছিলাম, বলছে গুলি করে দিমু, সরে যা। তাদেরকে মনে হয় না যে তারা এরকম সাধারণ কোনো ঘরের ব্যক্তি। এরা কিশোর গ্যাংয়ের কেউ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। উত্তরার লভলিন রেস্টুরেন্টের ভবন ছিল ঝুঁকিপূর্ণ। অগ্নি নির্বাপন ব্যবস্থাও ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেই আগুনের সূত্রপাত। সুমাইয়া খানের রিপোর্ট। উত্তরা 12 নম্বর সেক্টরের লাভলিন রেস্টুরেন্টে লাগা আগুন ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের 4.5 ঘন্টা চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ধোঁয়ায় ভবন থেকে নামতে গিয়ে আহত হয় 7 জন। প্রত্যক্ষদর্শীরা জানান আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়, ভেতরে আটকে পড়ে বেশ কয়েকজন। আগুন দেখা যাচ্ছে, পরে আমাদের এখান থেকে যে আগুন নিবানোর যে এগুলো থাকে ওগুলো নিয়ে আমরা গেছি বাইরে, ওখানে দৌড়ে যাই দেখি যে দ্বিতীয়ত আরেকটা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে বাইরে পর্যন্ত আগুনটা চলে আসছে। ছাদে যা দেখে কি ধোঁয়া পুরো উঠা 5 তলা পর্যন্ত উঠে গেছে আগুন টাগুন। পরে আমরা 5 তলা থেকে মাইলস্টোনে লাফ দিয়ে পরে নিচে নামছি, নাইমা দেখি পুরো ফ্লোর আগুন ধরে গেছে। লাভলিন এবং ওই উপরে যে স্বপ্ন বিউটি কেয়ার এদেরটা পুরোটাই ছাই হয়ে গেছে পুরো। আমাদের একটু কমই হয়েছে, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না কি হয়েছে। পিছন থেকে 6টা মেয়েকে উদ্ধার করা হয়েছে আর কি, হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস বলছে রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন ছড়িয়ে পড়ে। ভবনটিতে ছিল না কোনো ফায়ার সেফটি ও বাণিজ্যিক অনুমোদন। এই বিল্ডিংটা একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং ছিল। এই বিল্ডিংয়ে কোনো ফায়ার ইকুইপমেন্ট আমরা পাইনি, যে ফায়ার সেফটি প্ল্যান সেটাও নাই। এবং এই বিল্ডিংয়ের তথ্য যতটুকু পেয়েছি আমরা এটা বললাম, ভবিষ্যতে আরও আমরা তদন্ত সাপেক্ষে অনেক তথ্য প্রদান করতে পারবো। পুলিশ জানায় এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আমরা এখন দেখব যে রাজুক থেকে অনুমোদন ছিল কিনা, এখানে কমার্শিয়াল যে এগুলো স্পেসগুলো ভাড়া দিয়েছে, না হলে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। বন্ধ হওয়ার 1 যুগেরও বেশি সময় পর বাজারে আসছে দৈনিক আমার দেশ পত্রিকা। রোববার থেকে পত্রিকাটি বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছেন সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে আমার দেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি জানান এটা নতুন যাত্রা। 2010 সালে আওয়ামী লীগ সরকারের আমলে 10 দিনের জন্য আমার দেশ পত্রিকাটি বন্ধ করা হয়। এরপর 2013 সালের এপ্রিলে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার এবং আমার দেশ পত্রিকার প্রিন্ট সংস্করণ বন্ধ করে দেয়া হয়। 22 তারিখে
আমার দেশ আসছে ইনশাআল্লাহ। তো আগামী 2 দিনের মধ্যে আপনারা আমার দেশ পেয়ে যাচ্ছেন। আমরা প্রস্তুত। আমাদের ছাপার কাজ শুরু হয়ে গেছে। আমাদের যে সাপ্লিমেন্ট যেটা বেরোবে সেগুলো অলরেডি ছাপা হচ্ছে, আপনাদেরকে জানিয়ে রাখলাম। এবং সেখানে আপনারা প্রথম 4 দিন যে ছাপা হবে, যে পত্রিকা আমাদের হবে, এই 4 দিন একটা কালেকশন আইটেম হবে। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে, তবে বেড়েছে চাল ও মুরগির দাম। এদিকে সয়াবিন তেলের দাম বাড়লেও স্বাভাবিক হয়নি সরবরাহ। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজুল ইসলাম। মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার সজ্জিত রকমারি সবজিতে। ছুটির দিন হওয়ায় কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে, তবে এই দামে সন্তুষ্ট নয় অনেক ক্রেতা। শুকনো মরিচের দাম একটু বেশি লাগে, শসা একটু বেশি আছে, কাঁচা মরিচ এগুলো ঠিকই আছে, আর বেগুনও মোটামুটি ঠিকই আছে। শীতের যে মৌসুমে যে সবজিগুলো, এগুলো আকর্ষণীয় দাম। সো এটা আসলে আমাদের মতো মধ্যবিত্ত যারা, তাদের জন্য খুব একটা বার্ডেন হয়ে গেছে আর কি চলাচল করার জন্য। শুক্রবারের দাম একটু বেশি থাকে, আজকেও দাম বেশি। মোটামুটি স্বাভাবিকের চেয়ে তো 20% বেশি থাকেই, আজকে আরও বেশি। কিছু কিছু সবজি কিছুটা দাম কমেছে, এখনো পুরাপুরি আগের মতো এখনো স্থিতি অবস্থায় আসে নাই। বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়ায় দাম কমছে। যা মোটামুটি আমদানি আছে, ক্রেতার অতটা আমদানি নাই, টোটালি নাই, বেচা কিনা খুবই খারাপ। দাম একটু এটা কম আছে, এটা একটু বেশি, এরকম আমদানি কম আর কি। বিপরীতে হুট করেই 50 থেকে 60 টাকা বেড়েছে সোনালী মুরগির দাম। বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম। তবে আমদানি হলে আরো কমবো, আমদানি না কম হলে আরো বাড়বো। আমরা তো রাত্রে আড়ত থেকে মুরগি আনছি, আড়ত থেকে মুরগি আনার পর রেট পড়ছে না এটা। গত সপ্তাহে সোনালী মুরগি বিক্রি হয়েছে কেজি প্রতি 270 থেকে 290 টাকায়, এখন 340 থেকে 350 টাকা। মাছের বাজারে বেড়েছে ইলিশের দাম। বড় ইলিশ বিক্রি হচ্ছে 3350 টাকা পর্যন্ত। নতুন আলু গত সপ্তাহে ছিল 70 টাকা, এখন বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়। মিনিকেট চালে কেজি প্রতি বেড়েছে 5 টাকা। এদিকে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রয়েছে, লিটার প্রতি বিক্রি হচ্ছে 175 টাকাতেই। নাহিদ সিরাজুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। সব মেগা প্রকল্পের অর্থ হাতিয়ে নিয়েছে হাসিনা ও তার পরিবার, এনডিএম চেয়ারম্যানের অনুসন্ধান। ত্রাসের রাজত্ব চালাতো সাভারের আওয়ামী লীগ নেতারা, হত্যা নির্যাতন সহ নানা অপকর্ম। নির্বাচনের রোডম্যাপ না দেয়ায় নাখোশ বিএনপি, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। চলে গেলেন উপদেষ্টা হাসান আরিফ, রাষ্ট্রপতি, উপদেষ্টা পরিষদ ও রাজনৈতিক নেতাদের শোক। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।